সকলকে ধন্যবাদ আমাদের আজকে এই নতুন আরেকটা ক্লাসে। আজকের আমাদের যে চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি, এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলতে গেলে অনেক বেশি একটু বোঝার ব্যাপার আছে, বা আমাদের পরীক্ষায় অনেক সময় অনেক বেশি ম্যাথ চলে আসে এই চ্যাপ্টার থেকে। সো এই চ্যাপ্টারটা একটু ভালো করে বুঝতে হবে। তোমাদের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ চ্যাপ্টারগুলো কিন্তু মোটামুটি সহজ আছে, তো সেগুলো কিন্তু তোমরা এমনিতেই পারবা। তো ওইগুলা তোমাদের আমি রেকর্ড ক্লাস দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিবা। তো তোমরা আমাকে ফিডব্যাক জানাইও যে তোমরা এখান থেকে পারতেছো কিনা। যদি না পারো, আমি পুনরায় ক্লাস দিব, সমস্যা নেই। তবে আমি যেহেতু সপ্তম চ্যাপ্টারটা একটু গুরুত্বপূর্ণ বিধায় এবং বোঝার ব্যাপার আছে বিধায়, আমি এই চ্যাপ্টারটা খুব দ্রুততর সময়ে যতটা তোমাদের একটু ভালোভাবে বোঝানো যায়, একটু টাইম নিয়ে বোঝানো যায়, সেজন্য আমরা একটু এই চ্যাপ্টারটা থেকে শুরু করতে যাচ্ছি। তো চ্যাপ্টারটা যদি আমি নাম বলি, আজকে চ্যাপ্টার পার্ট এটা হবে। পার্ট এটা খুবই সহজ, মানে আজকে ক্লাসটা খুবই নর্মাল হবে, মানে খুবই স্বাভাবিক। আজকে আমরা প্রতিফলন বিষয়টা কি, আলো কিভাবে কাজ করে, এই বিষয়গুলো সিম্পলভাবে বোঝার চেষ্টা করব। নেক্সট ক্লাস থেকে আমাদের মেইন যে আমাদের ওয়েগুলো শুরু হবে, কিভাবে ফর্মুলা ডেরিভেশন করব, কোন ম্যাথগুলো আমাদের আসবে, কোন ডেরিভেশনগুলো আমাদের পরীক্ষায় আসবে, এগুলো আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। তো তবে আজকে ক্লাসটা করে তারপরে তোমরা যাবা। তো তোমাদের ভিডিও ক্লাস করারও, মানে লাইভ ক্লাস করারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে বা একটা পদ্ধতি আছে। তোমরা যখনই আমি দেখবা যে তোমাদের কিন্তু আমি অলরেডি একটা নোট প্রোভাইড করছি এই চ্যাপ্টারের উপরে অলরেডি, তো সেই নোটটা একটু দেখে আসবা। পূর্বের চ্যাপ্টারে কি পড়াইছি সেইটা একটু দেখে আসবা। এতে করে তোমাদের মানে যখনই তোমরা পূর্বের একটা চ্যাপ্টার বা ধারণা নিয়ে ক্লাসে আসবা, তখন তোমরা এই চ্যাপ্টারটা খুব ক্লিয়ারলি ভালোভাবে বুঝতে পারবা। হ্যাঁ নাহিদুল, বলো। ভাই আমাদের চতুর্থ অধ্যায় ছিলেন না, সপ্তম অধ্যায় কোন তেসর ভাই? আমি তো সেটাই এতক্ষণ ধরে বললাম। ভাই আমি এখন যুক্ত হয়েছি ভাই, আমি এর আগে লক্ষ্য করি নাই ভাই। ও আচ্ছা। আহ, আমাদের চতুর্থ চ্যাপ্টারটা হচ্ছে আমরা চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ চ্যাপ্টারটা খুবই মানে খুবই অত বেশি কঠিন না আর কি, বা গুরুত্বপূর্ণও না, সেজন্য চতুর্থ চ্যাপ্টারটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। পঞ্চম এবং ষষ্ঠটা খুবই গুরুত্বপূর্ণ কম আর কি, কম গুরুত্বপূর্ণ। সেজন্য আমি তোমাদের সেগুলো রেকর্ড ক্লাস দিয়েছি, সেগুলো তোমরা দেখো। আমি তোমাদের গ্রুপে বারবার বলছি, সেগুলো তোমরা দেখো। যদি না পারো আমি ক্লাস করাই দিব, সমস্যা নেই, আমি আবার করাবো, সমস্যা নেই। তবে এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় আমি চ্যাপ্টারটাকে একটু তাড়াতাড়ি করাচ্ছি, বা একটু বেশি করে বোঝানোর জন্য, আমি একটু ভালো করে বোঝানোর জন্য আমি এই চ্যাপ্টারটা প্রথম দিকে শুরু করছি। তোমরা চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ চ্যাপ্টারটা রেকর্ড ক্লাস করো। যদি না পারো বা বুঝতে অসুবিধা হয়, সেটা আমাকে অবশ্যই জানাবা, আমি অবশ্যই ক্লাস আবার পুনরায় করাবো, সমস্যা নেই। আমি কি বুঝাইতে পারছি? ওকে। আহ, তো আজকে আমরা আলোর প্রতিফলন নিয়ে কথা বলবো। এখন প্রথমতেই আলোর প্রতিফলন বোঝার আগে বুঝতে হবে আলো আসলে বিষয়টা কি। আলো এক ধরনের ফোটন, মানে ফোটন কি দেখো, ফোটন বলতে বোঝায় একটা প্যাকেট, মানে কিরকম প্যাকেট, যেমন ধরো যে একটা চিপসের প্যাকেটের ভিতরে কি আছে, চিপসের প্যাকেটে তো চিপস আছে, তারপর বাতাস আছে, তাই না? তো একটা প্যাকেটের কথা যদি চিন্তা করো, তার ভিতরে অনেক কিছু বিষয় থাকতে পারে, মানে অনেকগুলো গুণাবলী তার ভিতরে থাকতে পারে। যেমন তুমি চিন্তা করো যে যে কোনো একটা প্যাকেট, যেমন তোমার লাগেজ আছে, লাগেজের ভিতরে কি থাকে, জামা কাপড় থাকে, তারপর হচ্ছে গিয়ে তোমার টুথব্রাশ থাকে, তারপর হচ্ছে গিয়ে তোমার বডি স্প্রে থাকে, আদার্স অনেক কিছু থাকে একটা প্যাকেটে। তো আলো এরকম একটা প্যাকেট, কীরকম, এইটা নিয়ে অনেক একটা কন্ট্রোভার্সি আছে যে আলো কি কোনো ওয়েভ বা তরঙ্গ, নাকি হচ্ছে কোনো ধরনের ইফেক্ট, বা হচ্ছে কোনো একটা এটাকে বলি আমরা হচ্ছে গিয়ে আমাদের ফিজিক্সের ভাষায় সেটাকে বলি আমরা হচ্ছে এটা কি একটা কোনো রে বা ওয়েভ কিনা, কিংবা হচ্ছে কোনো ধরনের পার্টিকেল কিনা, ওয়েভ নাকি পার্টিকেল, এটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি বিজ্ঞানীদের ভিতরে। তবে একটা টাইমে গিয়ে আসলে বিজ্ঞানীরা বুঝতে পারছেন আলো আসলে পার্টিকেলও না, আলো আসলে কোনো ওয়েভও না, এটা আসলে দুইটাই সংমিশ্রণ, মানে একই সাথে কাজ করে। এখন তোমাদের আগে লাগবে যে ওয়েভ কি আর পার্টিকেল কি। ওয়েভের বাংলা হচ্ছে তরঙ্গ, আর পার্টিকেলের বাংলা হচ্ছে বস্তু, যার পার্টিকেল মানে একটা কণা, কণা মানে হচ্ছে তোমার যার ভর আছে, ওজন আছে, মানে ইফেক্ট আছে। তোমাকে যেমন তুমি একটা তোমাকে যদি কেউ একটা আঘাত করে, তাহলে তুমি কিন্তু ব্যথা পাও, তার মানে কি তোমার শরীরে একটা ইফেক্ট পড়তেছে। এখন আলো দেখবা যখন সূর্য থেকে আলোটা আসতেছে, তুমি যদি রৌদ্রে দাঁড়াও, তখন দেখবা যে তোমার গায়ে অনেক বেশি হচ্ছে গিয়ে গরম লাগে না, বা সূর্যের তাপটা তোমার অনেক সময় সানবার্ন হয়, তাই না? এখন তার মানে বুঝতে পারতেছি আমরা সূর্যের আলোটাকে আমরা দেখতে পারতেছি, মানে ধরতে পারতেছি না, বাট ইফেক্ট আছে এর একটা। তার মানে আর ওয়েব মানে হচ্ছে গিয়ে যেমন আমাদের যে ইন্টারনেট, আমাদের টাওয়ার থেকে যে তরঙ্গ এসে আমরা আমাদের যে ইন্টারনেট চলতেছে, আমরা ভিডিও ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাস করতেছো,
সবগুলো কিন্তু আমরা কিছুই দেখতে পারতেছি না, বাট ঘটনাগুলো কিন্তু আসলে ঘটতেছে, রশ্মিগুলো কিন্তু আসতেছে। তো ওয়েব মানে হচ্ছে কি এমন একটা বিষয় যেটার কোনো বাস্তব অস্তিত্ব নাই, মানে দেখতে পাওয়া যায় না, বাট এটা আছে আর কি, এটা ঘটনা ঘটে আর কি। আর পার্টিকেল মানে হচ্ছে কি যেটা সরাসরি ইফেক্ট আমরা চোখে পড়তে পারে। তো আলো একদিক থেকে আমরা দেখতে পারতেছি যে আলো এক জায়গা থেকে আর এক জায়গায় ট্রান্সফার হচ্ছে, মানে ধরো সূর্যের আলো আমাদের পৃথিবীতে আসতেছে, তাহলে এটা একটা ঘটনা, যখন আসতেছে তার মানে কি হইতেছে, সেটা একটা ওয়েভ আকারে আসতেছে। আর দ্বিতীয়ত কাজ হচ্ছে গিয়ে এটা আমাদের শরীরে ইফেক্ট করতেছে, বা আমাদের ওই যে বললাম চামড়া পুড়ে যায়, তার মানে ওয়েভ এবং পার্টিকেল দুইটার সংমিশ্রণে আসতেছে। তো যখন কোনো কিছু ওয়েভ এবং পার্টিকেল দুইটার সংমিশ্রণ হয় সেটাকে আমরা বলি প্যাকেট। তো আলো, এই যে হচ্ছে আলো হচ্ছে অন কাইন্ড অফ একটা প্যাকেট। এখন আলো যখন আমাদের পৃথিবীতে আসে বা যে কোনো কিছু আসে, সেটার মাধ্যমে আমরা দেখতে পাই। অনেককাল আগে একটা ধারণা ছিল যে হচ্ছে কি আমরা আমরা আমাদের চোখ থেকে আলো মূলত আমরা আগে মনে করতাম এইভাবে, যে আমাদের চোখ থেকে আমরা আলোটা ফেলি কোনো একটা বস্তুর উপরে, তারপর আমরা দেখতে পারি। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা বা বাস্তবসম্মতভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারছেন যে প্রথমত কোনো একটা বস্তু যদি এখানে থাকে, লেটস একটা বস্তু আছে আর এখানে যদি কোনো সূর্য থাকে, সূর্য থেকে প্রথম আলোটা এই বস্তুর উপরে পড়ে, সেই বস্তুটার উপরে আলো পড়ার পর সেটা রিফ্লেক্ট করে আমাদের এইখানে চোখ থাকে, এই যে চোখ থাকে এই চোখের ভিতরে পড়ে। তার মানে আগে সূর্য থেকে আলো বস্তুর উপরে আসে, সেই বস্তুর উপরে আলোটা রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে, তারপরে আমরা দেখতে পাই। তো এইটা হচ্ছে বর্তমান মডার্ন যে ওয়ে আমাদের আলোটাকে বোঝার জন্য। এখন মানে তোমরা দর্পণের আগে নাম শুনছো, অনেক ছোটবেলায় একটা গল্প, মানে তোমরা চারুকলা বা কি যেন একটা আমাদের আনন্দ পাঠ একটা বই ছিল, তোমরা তখন ওই সময় একটা নাটক ছিল যে মানে নাটকটার পুরো নামটাই মনে হয় আয়না ছিল। তো গল্পটা একটু তোমাদের বলি। গল্পটা ছিল এইভাবে যে মানে একটা একটা গ্রাম্য একটা লোক, মানে গ্রাম্য একটা বধূ বা মহিলা যে হচ্ছে বিবাহিত, সে করছে কি একটা হঠাৎ করে একটা জায়গায় আয়না খুঁজে পাইছে। এখন আয়না কি করছে, আয়নাটা আসছে কীভাবে, এটা কোনো দূর দেশ থেকে কোনো একজন পথিক সে ভুলবশত হচ্ছে রাস্তায় ফেলে গেছে। তো তখন কি উনি কী করছে, ওই আয়নাটা কুড়িয়ে পাইছে। তো আয়নাটা কুড়িয়ে পাওয়ার পরে সে যখন তাকাইছে আয়নার দিকে, তখন দেখতে পায় যে আয়নায় হচ্ছে কি নতুন আরেকজনকে দেখা যাচ্ছে, মানে আয়নায় দেখা যাচ্ছে আর তার মতো মেয়ে আরেকজন দেখা যাচ্ছে। তো তিনি মনে করছে তিনি হয়তো তার সতীন, মানে যেহেতু মেয়ে তার মানে দেখতে পারতেছে, সে মনে তাকাইলে মনে হইতেছে এর ভিতরে সতীন দেখা যাইতেছে। সতীন বলতে বোঝায় যে যদি জামাই তার হচ্ছে আর একটা বিয়ে করে তাকে সতীন বলা হইতো, মানে তার সাপেক্ষে। তো এখন কি করছে উনি আইসা, এখন তো সতীন এটা তো তার ভালো লাগতেছে না, তখন কি করছে উনি উনি একটা কলসির ভিতরে ওই হচ্ছে গিয়ে এই আয়নাটা লুকাইয়ে রাখছে আর কি, দেখতে দিবে না কাকে। তো উনি করে কি, উনি হচ্ছে গিয়ে মাঝে মাঝে যখনই সময় পায় বা ফাঁক পায়, কেউ বাসা বাড়িতে থাকে না, তখন হচ্ছে উনি লুকাইয়ে লুকাইয়ে হচ্ছে কলসির ভিতরে দিয়ে দেখে কি আছে না কি মানে আছে নাকি। আগে তো আয়না ছিল না, তারা কখনো দেখেও নাই। তো তখন কি করছে যে আয়নায় দেখতেছে তার মতো করে একজন আছে, সে অঙ্গভঙ্গি দিলে মেয়ে সেই আয়নার ভিতরে একজন সেও অঙ্গভঙ্গি দিচ্ছে। তো এরকম এরকম ঘটনা ঘটতেছে। এখন যে কৃষক বা হচ্ছে যে তার স্বামী, সেইটা লক্ষ্য করছে আসলে ঘটনাটা কি, যে বারবার হচ্ছে লুকিয়ে লুকিয়ে এইভাবে কলসির ভিতর কি জানি দেখতেছে, তার ভিতরে একটা সন্দেহ ক্রিয়েট হয়েছে যে আসলে বিষয়টা কি। তখন উনি কি করছে, হচ্ছে ওই মহিলার হঠাৎ করে মহিলা দূরে সরে গেছে বা চলে গেছে কোনো এক জায়গায়, তখন গিয়া দেখতেছে লুকানো ওই যে আয়নাটা দেখতেছে, উমা তখন দেখতেছে হচ্ছে কি আবার তার চেহারা দেখা যাচ্ছে। এখন একজন ব্যক্তি, আমার চেহারা তো আমি দেখতে পারি না, তখন হচ্ছে কি উনিও হতবাক হয়ে গেছে, যে উনি ভাবছে যে হচ্ছে গিয়ে তার বউ মনে হয় যে আরেকজনের সাথে হচ্ছে গিয়ে দেখা করেন নিয়মিত, মানে ওই আয়নার মাধ্যমে আর কি, আয়নার ভিতরে আছে। তো দুইজনের ভিতরে তাহলে কনফ্লিক্ট বাড়ছে, একজন মনে করতেছে সতীন আছে আর একজন মনে করতেছে যে তার হাজবেন্ডের কারোর সাথে আবার অ্যাফেয়ার আছে। তো এই যে কনফ্লিক্ট হয়েছে, এখন এইটা নিয়ে তো একটা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়ে গেছে। ঘটনাটা কি, এখন এই ঘটনা নিয়ে এখন সালিশ টালিশ বসছে, বা ঘটনা এখন যাকেই দেখায় তার ছবি দেখা যায়, যাকেই দেখায় তার ছবি দেখা যায়। তো পরবর্তীতে বুঝছে আসলে এটা কিছুই না, এটা জাস্ট হচ্ছে একটা আয়না, মানে নিজের ছবি নিজেকে দেখা যায়। তো পরবর্তীতে মীমাংসা টিমাংসা হয়েছে, এরপর থেকে মূলত এই গ্রামাঞ্চল বা এই জায়গা থেকে আয়নার আবিষ্কার হয়েছে। তো এটা ছিল মোটামুটি গল্প। তো আমরা মূলত সেই আয়না নিয়েই কথা বলবো। প্রথমত আয়নারই বাংলা রূপ, মানে বাংলার নাম হচ্ছে একটু শুদ্ধভাবে বলতে সেটাকে বলে দর্পণ। তো দর্পণ আসলে কি, দর্পণ বলতে বোঝায়, আমরা আসলে এই টপিকটাকে কয়েকটা ভাগে বিভক্ত করছি, আমি আর রিপিট করতেছি না, এখানে সুন্দরভাবে লেখা আছে। আমরা হয়তো আজকে সর্বোচ্চ আমরা এই 3টা পার্ট শেষ করব, দেখা যাক কত দূর আমরা যেতে পারি।
প্রথমত বলছে যে যে মসৃণ তলে আলোকরশ্মির নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আমরা দর্পণ বলি। নিয়মিত প্রতিফলন ঘটে কথাটা একটু বুঝো। যে মসৃণ তলে, কথা একটা মসৃণ তল হতে আর একটা হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে, দুইটা টার্মস। এখন এইটা হচ্ছে একটা আয়না। আয়না কিভাবে তৈরি হয়? আয়না তৈরির একটা মেইন উদাহরণ হচ্ছে সেটা সিলিকা দিয়ে তৈরি হয়। সিলিকার অপর পাশে একটা পাড়া লাগানো থাকে, সিলভার বা হচ্ছে কোনো একটা ধাতব ম্যাটেরিয়ালসের পাড়া লাগানো থাকে। যখন কোনো আলোকরশ্মি এই তলে আপতিত হয় সে এইটাকে রিফ্লেক্ট করে, এটাকে বলে রিফ্লেকশন বা প্রতিফলন হয়ে নিচের দিকে চলে আসে। সবসময় মনে রাখবা এই যে কোণ অর্থাৎ অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে প্রতিফলিত কোনো একই হবে। আমি এগুলো নিয়ে পরে আলোচনা করব, বেসিকটা বোঝানোর চেষ্টা করতেছি। তো এখন যখন আলোটা এইভাবে পড়বে তখন আলোটা এইভাবে আসবে। ঠিক সেমভাবে আমি যদি দেখি এরকম একটা তল আছে, লেটস সে আমার কাছে এরকম একটা লেটস সে তল আছে, এটা একটা অভিলম্ব আছে। এখন যখন আলোটা আমরা এইরকম ফেলবো তখন আলোর এইখানে যে কোণ এটা সেম হবে। পরবর্তীতে আবার যখন আলোটাকে কিছুটা উপর থেকে ফেলবো, একটু কোণটা বাড়াই দিব, ও কোণও বাড়াই দিবে, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ সেম হবে। অর্থাৎ এই যে দেখো নিয়মিতভাবে সে প্রতিফলন ঘটাইতেছে, মানে যত কোণ বাড়াই দিছি কোণ আবার বাড়তেছে, যত কোণ বাড়াই দিছি কোণ আবার বাড়তেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে আমাদের একটা নিয়মিতভাবে সে একটা আলোটাকে রিফ্লেক্ট করতেছে। তো সেটা কি বলে? আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে। এখন নট নেসেসারি যে সেটা সমতল দর্পণ হইতে হবে, আমি পরে আসতেছি, গলীয় হইতে পারে, পরে আলোচনা করবো। এখন আরেকটা কথা হচ্ছে মসৃণ তল। এই তলটা কখনোই অমসৃণ হওয়া যাবে না। যদি অমসৃণ হয় সেখানে নিয়মিত প্রতিফলন ঘটবে না, সেখানে এবড়ো থেবড়ো জিনিসপত্র দেখা যাবে আর কি। তো এইটি হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলন এবং মসৃণ তল। এখন যদি এর ক্লাসিফিকেশনে আসি বা শ্রেণীবিভাগ করি, আলো মূলত মানে দর্পণ মূলত দুই ধরনের, একটা হচ্ছে সমতল দর্পণ, একটা হচ্ছে গলীয় দর্পণ। সমতল দর্পণ সম্পর্কে তোমরা অলরেডি আইডিয়া পাইছো, আয়না একদম যে তলটা সমতল থাকবে সেটাকে বলি আমরা সমতল দর্পণ। আর একটা হচ্ছে আমাদের গলীয় দর্পণ। গলীয় দর্পণ মানে কি? কোনো একটা বৃত্তের অংশ, এটা একটা বৃত্ত আছে লেটসে, এই বৃত্তের কিছু অংশ যদি আমি কেটে ফেলি, এইখানে যদি কেটে ফেলি এবং এর বাইরে যদি আমি পাড়া লাগাই দেই, তখন যদি আলো তুমি এই পাশ থেকে ফেলো তখন যে আলোটার রিফ্লেকশন হবে। এখন এই যে গলীয় একটা আকার, অর্থাৎ তলটা সমতল না, এই ধরনের শেপকে আমরা বলি গলীয় দর্পণ। ওকে, গলীয় দর্পণ দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে গিয়ে উত্তল দর্পণ আর একটা হচ্ছে গিয়ে অবতল দর্পণ। তো একটা হচ্ছে গিয়ে কনকেভ মিরর আর একটা হচ্ছে গিয়ে কনভেক্স মিরর। এই অবতলকে বলা হয় কনকেভ। কেভ, এখন এটা বোঝার মজার ব্যাপার আছে। কেভ মানে হচ্ছে গিয়ে গুহা, মানে কনকেভ কোনটা এবং কনভেক্স কোনটা এইটা বুঝতে অনেকের একটু সমস্যা হয় প্রাথমিকভাবে। অনেকে বুঝতে পারে না যে কনকেভ কোনটা হবে বা উত্তল কোনটা হবে আর অবতল কোনটা হবে। এখন তোমাকে সিম্পলিভাবে আমি বুঝাই, এটা মানে আমি বারবার বুঝাইলেও তোমরা অনেক সময় ভুল করবা, মানে আমারও আগে ভুল হইতো, মানে এখন যদিও হয় না, তারপরে বোঝানোর চেষ্টা করতেছি, না বুঝলে আমাকে কোয়েশ্চেন করবা। তো এখন একটা চামচ আছে তোমার কাছে, লেটসে কি আছে, একটা চামচ আছে। চামচকে যদি উল্টা পিঠে ধরো, চামচ কীরকম আছে? চামচ তো এইরকম থাকে তাই না? এইরকম চামচ থাকে, দেখছো এইরকম থাকে না চামচটা? এইরকম থাকে তাই না? এর যে উল্টা পৃষ্ঠটা থাকে, বা তোমার রান্নাঘরের যে পাতিল থাকে না ভাত রান্না করার, সেই পাতিলের যে পাশে হচ্ছে গিয়ে তাপ লাগে সেই পাশটাকে বলা হয় উত্তল পাশ, মানে উত্তল আকৃতি থাকে। এই শেপটা কি বলা হয়? উত্তল আকৃতির। আমি এত বেশি ইনডেপথ কথা বলতেছি না, তোমরা একটু বোঝা নেওয়ার চেষ্টা করবা। মানে একটা চামচের যেটা বাহিরের অংশ থাকে সেটাকে বলি আমরা, এইটাকে বলি উত্তল পৃষ্ঠ। কি বলি? উত্তল পৃষ্ঠ। আর ভিতরের গুহার মতো তাই না, ভিতরে দেখো যে গোল বা একটা ভিতরে গুহার মতো না, এই জন্য এটাকে বলা হয় অবতল পৃষ্ঠ বা কনকেভ অবতল। তো এখন থেকে কি অবতলের উত্তল বুঝতে অসুবিধা হবে? অবতল পৃষ্ঠ আশা করি হবে না। তো এখন কথা হচ্ছে, এখন কনকেভ কোনটা এবং কনভেক্স কোনটা? আলো যে পাশ থেকে প্রতিফলিত হবে, সেটি হচ্ছে ওই দর্পণটা। যেমন ধরো যে আলো এখন এইভাবে আছে তাই না, এখন তোমরা বলো পাড়া লাগানো হয়েছে ডান পাশে মানে বাহিরের দিকে, তোমরা বলো উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো নাকি অবতল পৃষ্ঠে পাড়া লাগানো? তাহলে উত্তল পৃষ্ঠ কোনটা? বাহিরের অংশ না? তাহলে দেখো এই যে বৃত্তের একটা অংশের এই বাহিরের অংশ কি বাহির না? এটা বাহিরের অংশে পাড়া লাগানো হয়েছে, তার বাহিরের অংশটা কি চামচের বাহিরের অংশের মতো না? সেজন্য বলা যায় বাহিরের অংশটা হচ্ছে উত্তল। বাহিরের অংশটা কি এখন? ভালো বলো তো, বাহিরের অংশটা হচ্ছে এখন আমাদের উত্তল। যদি বাহিরের অংশটা আমাদের উত্তল হয়, আমি কথা বলছি
যে পাশে আলোর প্রতিফলন ঘটবে সেইটা। এখন ভিতরের পাশ দিয়ে আলোর প্রতিফলন ঘটছে না, ভিতরের পাশটা কি তাইলে, বাহিরটা যদি উত্তল হয় ভিতরটা কি হবে, অবতল নাকি? এটা তাহলে অবতল হবে, অবতল হবে না? তাহলে আলো যে পাশ থেকে প্রতিফলিত হবে সেইটা অনুযায়ী নাম নাম মানে ওর ডিসাইড হবে। তাহলে ভিতরের পাশ হচ্ছে অবতল, তাহলে অবতল পাশে আলো প্রতিফলিত হয়েছে, তার মানে এটা একটা অবতল দর্পণ। কি দর্পণ? অবতল দর্পণ। এটা একটু বোঝার চেষ্টা করবার, না বুঝলে আবার আবার বলতেছি। যে পাশে আলোর প্রতিফলন ঘটবে তার অনুযায়ী নাম হবে, নামকরণ করা হবে। যেমন ধরো যে আলোটা ভিতরের পাশ থেকে প্রতিফলিত হয়েছে, তার ভিতরের পাশটা হচ্ছে অবতল পৃষ্ঠ, তার মানে অবতল পৃষ্ঠ থেকে যদি আলো প্রতিফলিত হয় তাহলে এই দর্পণটাকে কি বলবো আমরা? অবতল দর্পণ। অন দ্য আদার কেস আমরা যদি হচ্ছে কি এর ইনভার্স কোনো বা ইনভার্টলি দেখি, জিনিসটা হয় আলোটা তাহলে কোন পাশ থেকে প্রতিফলিত হয়েছে দেখো তো, বাহিরের পাশে প্রতিফলিত হয়েছে না এরকম, তো বাহিরের পাশে প্রতিফলিত সেটাকে বলি আমরা উত্তল দর্পণ। উত্তল দর্পণ। দর্পণের ইংরেজি হচ্ছে মিরর, তো এটাকে বলে কনকেভ মিরর। আমি অনেক সময় মাঝে মাঝে কনকেভ কথাটা উচ্চারণ করব বা কনভেক্স উচ্চারণ করব, তোমরা একটু নোট করে রাখবা কোনটাকে আমি কি বলতেছি। কনভেক্স মিরর, ওকে, কনকেভ এবং কনভেক্স। তো এইটা ছিল মূলত আমাদের দর্পণের ক্লাসিফিকেশন। আমরা এখন দর্পণের প্রতিফলন কিভাবে ঘটে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি আজকে চেষ্টা করব একটা বিম্ব কিভাবে ক্রিয়েট হয় সেইটা নিয়ে একটা আলোচনা করব একটু পরে। তো আমরা বুঝতে পারছি দর্পণ আসলে কি, দর্পণ হচ্ছে কতভাবে হইতে পারে। দর্পণ দুই ধরনের, সমতল দর্পণ, গলীয় দর্পণ। গলীয় দর্পণ আবার দুই ধরনের, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। এবং অবতল দর্পণ আশা করি আমরা অলরেডি চিনে ফেলছি যে কোনটাকে আমরা কি দর্পণ আমরা আলোচনা করব বা বলবো। ওকে, আচ্ছা এখন আসো আলোর প্রতিফলন টপিকটায়। আলোর প্রতিফলন ইংরেজি হচ্ছে রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলন, মানে রিফ্লেক্ট করবে, মানে কোনো একটা রশ্মি এইখান থেকে পাস যদি করে, মানে যদি যায়, তো এই পাশে তো পাড়া লাগানো আছে, আলোটা তো যাইতে পারতেছে না, পাস করতে পারতেছে না, তখন কি করে সে পিছনের দিকে ফিরে আসে। তো যখনই সেই রকম আলোর পিছনের দিকে ফিরে আসবে সেটাকে শুধুমাত্র আমরা প্রতিফলন বলবো। আমরা কিন্তু পরে আবার নতুন আরেকটা চ্যাপ্টার আছে প্রতিসরণ, রিফ্রাকশন অফ লাইট, সেটা পরে আলোচনার বিষয়। সেটা তখন আলোটা পাস করবে, কিন্তু এখন কিন্তু পাস করতেছে না। আমি তোমাদের লিঙ্ক করাই দিচ্ছি, পরের চ্যাপ্টারও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সেজন্য। তো আলোটা পড়লে সেটা সে রিফ্লেক্ট করবে, এটাকে বলে রিফ্লেকশন। তো এটাই হচ্ছে মূলত আলোর প্রতিফলন, যেখানে আলোর কি হবে, নিজের দিকে ফিরে আসবে। তো এইটা হচ্ছে কথাবার্তা। এখন আরেকটা কথা আছে এখানে, সেটা হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব নিয়ে অনেক আলোচনার বিষয় বা অনেক ডিপ কথাবার্তা আছে। আমি জাস্ট বেসিক জিনিসটা বলি, পরে আমি কিভাবে প্রতিবিম্ব ক্রিয়েট হয়, কোন জায়গায় ক্রিয়েট হবে, এটা নিয়ে বিস্তর আলোচনা আছে আমাদের। তো প্রতিবিম্ব বলতে বলা হয় ইমেজ, মানে আমরা দেখো আমরা যদি কোনো আয়নার সামনে দাঁড়াই, তখন আমাদের ফেসটা যত আমি কাছে নিব, আয়নাটা যত আমি কাছে নিব, তখন দেখব যে আয়নার ভিতরের ছবিটাও তত বেশি হচ্ছে গিয়ে বড় বড় লাগে, তাই না? আয়না যত দূরে নিব তত বেশি আমাদের চেহারাটা ছোট ছোট লাগবে। আবার একটা মজার ব্যাপার হচ্ছে যে কোন সাইজে আয়নার ভিতরে আমি পুরো শরীর দেখতে পাবো, মানে যদি ছোট সাইজের আয়না হয় তখন কিন্তু তোমার পুরো শরীরের তুমি ছবি দেখতে পারো না। তো আবার কিছু বড় হইলে তখন তুমি যেমন যে লুকিং গ্লাস থাকে কিংবা হচ্ছে গিয়ে শোরুমগুলোতে যে বড় বড় গ্লাসগুলো থাকে তখন কিন্তু তুমি আবার দেখতে পারো। তো নির্দিষ্ট একটা সাইজ আছে, কত সাইজে আয়না তুমি ব্যবহার করলে পুরো তুমি তোমার শরীরের পুরো অংশটা তুমি হচ্ছে গিয়ে দেখতে পারবা, ড্রেসিং রুমে কতটা তুমি তোমার পুরোটা বডি দেখতে পারবা। আর কোনটা হচ্ছে গিয়ে আয়নায় কতটুকু বিম্ব ক্রিয়েট করা যায় সেটাও আসলে বোঝা যায়। তো বিম্ব হচ্ছে গিয়ে একটা ইমেজ যেটা আয়নার ভিতর উৎপন্ন হয়, তাই না? আয়নার ভিতরে বিম্ব আবার দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে বাস্তব বিম্ব, একটা হচ্ছে অবাস্তব বিম্ব। বাস্তব বিম্ব আর একটা হচ্ছে অবাস্তব বিম্ব। বাস্তব বিম্ব কি? বাস্তব বিম্ব মানে হচ্ছে রিয়েল ইমেজ। রিয়েল ইমেজ কোথায় হয় সেইটা একটু বুঝতে হবে। রিয়েল ইমেজ কোথায় হচ্ছে, তোমরা এটা ছোটবেলায় তোমরা করছো কিনা জানি না, আয়নায় তুমি যদি রৌদ্রে কোনো জায়গায় যাও, রৌদ্রে গিয়ে তুমি যদি আয়নার মানে রৌদ্রের দিকে যদি আয়নাটা তাক করো আর কোনো বস্তুর দিকে যদি মুভ করো, তাহলে দেখবা যে একটা আলোক রশ্মি ওই যে কোনো একটা বস্তুর দিকে নিক্ষেপ করানো যায়, আয়নার মাধ্যমে করানো যায়। এটা অনেক সময় দেখা যায়।
মানে আলোক রশ্মি আসতেছে উপর থেকে, তার উপরে যদি তুমি আয়না ফেলো, ওই আয়নার ভিতরে ওই বস্তু, ওই আলোর একটা রশ্মি কোনো একটা দেওয়ালে বা কোনো একটা জায়গায় হচ্ছে ফেলানো যায়। এটা করা যায়, তোমরা একটু বাসায় প্র্যাকটিক্যাল করে দেখো বা বোঝার চেষ্টা করো, এটা করানো যায়। তো এইটাকে বলি আমরা হচ্ছে গিয়ে বাস্তব বিম্ব, যেটা আমরা বাহিরে উৎপন্ন হয়, আমরা মানে বাহিরে দেখতে পারতেছি, আলোটার হচ্ছে গিয়ে রিফ্লেকশন আমরা চোখে দেখতে পারি, বাহিরে দেখা যায়, সেটা হচ্ছে বাস্তব বিম্ব। এটার অনেক ইনডেপথ কথা আছে, আমরা পরে আলোচনা করবো, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে বিষয়টা আসলে কি। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের অবাস্তব ইমেজ। একটা হচ্ছে কি আমাদের বাস্তব ইমেজ, রিয়েল ইমেজ যেটাকে বলি আমরা, আরেকটা হচ্ছে আমাদের অবাস্তব ইমেজ বা এটাকে বলি আমরা ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ, আয়নার ভিতরে দেখো যে যেটা দেখা যাইতেছে, মনে হইতেছে না যে আয়নার ভিতরে তোমার ছবি আছে? মানে যদি এখানে আয়না থাকে আমার চোখের সামনে, তো আমি যদি আয়নার দিকে তাকাই, তাহলে মনে হয় কি বলতো? মনে হয় যে আয়নার ভিতরে আমার ছবিটা আছে, তাই না? কিন্তু আয়নার ভিতরে কি আমার ছবি আছে? ওটা কিন্তু নাই, মানে এটা অবাস্তব আমরা দেখতে পারতেছি। তো এটাকে বলে হচ্ছে অবাস্তব বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। অর্থাৎ কোনো আয়নার পৃষ্ঠের ভিতরে কোনো বিম্ব ক্রিয়েট হইলে সেটাকে বলি আমরা অবাস্তব বিম্ব। আর আয়নার বাহিরে মানে আমার দিকে যদি বাহিরে কোনো এক জায়গায় যদি কোনো বিম্ব ক্রিয়েট হয়, আলোক রশ্মি উৎপন্ন হয়, সেটাকে আমরা বলি বাস্তব বিম্ব। তো এইটাই হচ্ছে বাস্তব বিম্ব অর্থাৎ রিয়েল ইমেজ এবং হচ্ছে গিয়ে অবাস্তব ইমেজ বা ভার্চুয়াল ইমেজের ডিফারেন্স। আমরা বিবর্ধন সম্পর্কে পরে আলোচনা করব। তো বিবর্ধন আসলে আরেকটা টার্মস আছে, বিবর্ধন। বিবর্ধন বলতে বোঝায় ম্যাগনিফিকেশন। বিবর্ধন বিষয়টা কি? বিবর্ধন বলতে বোঝায় তোমরা ডাক্তারি যখন মানে তোমার ডেন্টিস্টের কাছে গেছো, তাই না? তোমরা যখন হচ্ছে দাঁত কোনো জায়গায় তোমার প্রবলেম হয়, তোমার হচ্ছে গিয়ে কোনো কিছু করতে হয়, দাঁতের কোনো প্রবলেম দেখা দিলে, তখন ডাক্তার একটা ছোট একটা আয়নার মতো ব্যবহার করে, সেটা তোমার মুখের ভিতরে দিয়ে তারা ওই তোমার হচ্ছে গিয়ে ভিতরে যে দাঁতে কি কি প্রবলেম হয়েছে সেটা তারা অনুধাবন করে বা জানার চেষ্টা করে আর কি। তখন দেখা যায় যে তোমার দাঁতটা তো ছোট থাকে, তো ওই আয়নায় যদি তুমি আবার ওই দাঁতটা দেখো, তাহলে বড় আকারে দেখা যায়, মানে ছোট একটা বস্তুকে বড় আকারে দেখা যায়। তো ছোট একটা বস্তুকে অনেক সময় যদি বড় আকারে দেখা, অর্থাৎ অরিজিনাল যে ইমেজ, অরিজিনাল যে বস্তুটা, অর্থাৎ আসল যে বস্তুটা, তার থেকে যদি বিম্ব বড় হয়, সেটাকে বলি আমরা বিবর্ধন। আবার যদি ছোট হয়, সেটাও যদি ছোট হয় বা শর্ট হয়ে যেতে পারে, কমে যেতে পারে, তো এটাকে আমরা বিবর্ধন বলতে পারি, মানে মাইনাস বিবর্ধন। অর্থাৎ কোনো একটা সত্যিকারের বস্তুর থেকে ইমেজ যদি বড় বা ছোট হয়, সেটা যে রেশিওটা, অর্থাৎ প্রতিবিম্বর দৈর্ঘ্য বাই হচ্ছে গিয়ে আমাদের বস্তুর দৈর্ঘ্য, এটাকে রেশিও করলে যতগুণ বৃদ্ধি পাইছে বা যতগুণ ছোট হয়েছে, সেইটার পরিমাণটাকে আমরা বলি ম্যাগনিফিকেশন। এটাকে আমরা এম দ্বারা ডিনোট করি। কি বলি? এম দ্বারা ডিনোট করি। রৈখিক বিবর্ধন আমরা কথা বলতেছি। এম মানে ম্যাগনিফিকেশন, এইটা হবে বিম্বের দৈর্ঘ্য বাই হচ্ছে গিয়ে বস্তুর দৈর্ঘ্য, বা যেটা আমরা সত্যিকারে আছে আর কি। ওকে, তো এটা হচ্ছে ম্যাগনিফিকেশন। তো এটাকে অনেক সময় এল প্রাইম দ্বারা বলা হয় আর নিচেটাকে এল দ্বারা বলা হয়। তো এই কয়েকটা টার্মস কিন্তু আমাদের আছে এখানে। আমরা একটু ভিন্নভাবে শেখার চেষ্টা করব, সহজভাবে বোঝার চেষ্টা করব। তো বইয়ে অনেক কঠিনভাবে তোমাদের দেওয়া আছে, আমরা অত কিছু আমরা শিখবো না, আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব। আমরা নেক্সট ক্লাসে মূলত এটার প্রতিবিম্ব কোথায় ক্রিয়েট হবে, অবাস্তব হবে নাকি বাস্তব হবে, এইগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তার আগে আমাদের একটু জানার ব্যাপার আছে যে এই এই সেটআপটার ভিতরে কি কি জিনিস আছে, আলোর প্রতিফলন যে ঘটতেছে কি কি জিনিস আছে। তো প্রথমতই যেটা আছে সেটাকে আমরা বলতে চাই, প্রথমতই যেটা আছে আমাদের মেরু। মেরু জিনিসটা কি সেটা একটা কথাবার্তা। মেরু কোথায়? একটা দেখো এইখানে একটা একটা আমাদের দর্পণ আছে। আপতিত রশ্মি বলতে বোঝায় যে রশ্মিটা কোনো তলে আপতিত হইতেছে, সেটাকে বলে আপতিত রশ্মি, এইটা। আর ওই আপতিত রশ্মি প্রতিফলিত হইয়া যে পথে ফিরে যায়, মানে চলে যায়, তখন যে রশ্মিটা আসলে চলে যায় সেইটাকে মূলত বলা হয় প্রতিফলিত রশ্মি। আর আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির ঠিক মধ্য বরাবর, মানে কি বলে, ঠিক মধ্য বরাবর, একদম ঠিক মিডল বরাবর থাকবে, মানে ভিন্নতা কিন্তু থাকবে না। আগে বলি ভিন্নতা থাকবে না, একদম মিডল বরাবর যে রেখাটা উৎপন্ন হয়, মানে রেখাটা ডিভাইড করতেছে না, এখানে ডিভাইড করতেছে, মানে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির যে রেখাটা ডিভাইড করতেছে বা ভাগ করতেছে, সেটাকে বলা হয় অভিলম্ব। অভিলম্ব।
আমরা সামনে গিয়ে এটাকে প্রধান মেরু হিসেবেও চিনতে পারি, সামনে আমরা শিখবো। তো প্রধান মেরু বা অবিলম্ব একই জিনিস। তো আর এই যে পয়েন্টটায় এই সবগুলো ঘটনা ঘটতেছে, অর্থাৎ আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব যে পয়েন্টে মিলিতেছে সেটাকে বলা হচ্ছে গিয়ে মেরু বিন্দু। কি বলা হয়? মেরু বিন্দু। সেটাকে বলা হয় মূলত আমাদের মেরু বিন্দু। আচ্ছা, এখন এইটা আমাদের মোটামুটি বোঝা শেষ হলো। অবিলম্ব তখনই হয় যখন হচ্ছে সেটা সমতল দর্পণ থাকে, বাট যখন সেটা গলীয় দর্পণ আসবে তখন সেটা আমরা প্রধান মেরু হিসেবে কাউন্ট করব। কি বলছি? যখন সমতল দর্পণ থাকবে তখন আমরা অবিলম্ব হিসেবে সেটাকে বলবো, যখন সেটা গলীয় দর্পণ থাকবে তখন সেটাকে আমরা প্রধান মেরু হিসেবে কল্পনা করব। তো কিভাবে হয় জিনিসটা একটু দেখার চেষ্টা করি। প্রধান অক্ষরটা কিভাবে হবে সেটা একটু দেখি। তো এইরকম লেটসে একটা আমাদের গলীয় দর্পণ আছে। তোমরা বলো যে এইটা কি দর্পণ হবে? এটা কি গলীয় মানে অবতল দর্পণ হবে নাকি হচ্ছে গিয়ে উত্তল দর্পণ হবে? কেউ কি বলতে পারবা? কেউ কি পারবা না? অবতল দর্পণ। সবাই কি বুঝছি এটা অবতল দর্পণ হবে? কারণ কি? অবতল পৃষ্ঠে প্রতিফলিত হচ্ছে আর কি আলোটা, তো এই জন্য এটাকে বলা হয় অবতল দর্পণ। এখন অবতল দর্পণের ক্ষেত্রে যাই ঘটুক না কেন এইটাকে তখন বলা হবে কি? প্রধান মেরু বা মেরুরেখা, একই কথা। মানে সমতল দর্পণের ক্ষেত্রে যেটা হয় অবিলম্ব, গলীয় দর্পণের ক্ষেত্রে সেটা হবে প্রধান মেরু। আর এটাকে সেম টু সেম আমরা মেরুবিন্দু বলতে পারি। ওকে, আচ্ছা। আর এইখানে হচ্ছে বস্তু আছে একটা। এখন বিম্ব কিভাবে ক্রিয়েট হবে এইটা নিয়ে আমি তোমাদের একটু পরে আলোচনা করব। তার আগে বিষয়গুলো বুঝাই নিই। এখন বিম্ব কোথায় ক্রিয়েট হবে সেইটা আমরা বুঝবো কিভাবে? বিম্ব কোথায় আসলে ক্রিয়েট হবে, কেমনে বুঝবো বিম্বটা ক্রিয়েট হবে? বিম্ব কোথায় ক্রিয়েট হবে এইটা বোঝার জন্য আমি তোমাদেরকে শর্টকাটে আমরা 3টা ওয়ে আমি দেখাবো। মানে 3টা রেখা তুমি যদি কোনো দর্পণে ফেলতে পারো তাইলে আমরা বুঝবো যে বিম্ব কোথায় উৎপন্ন হবে। এই বিম্ব কোথায় উৎপন্ন হবে সেটা বোঝা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে? বিষয়টা দেখো। এই জায়গার ভিতরে আরেকটা জিনিস আছে, সেটাকে বলি আমরা বক্রতার ব্যাসার্ধ। কি বলি আমরা? এটাকে বলি আমরা বক্রতার ব্যাসার্ধ। এখন বক্রতার ব্যাসার্ধ আসলে কি? এটাকে বলে রেডিয়াস অফ কার্ভেচার। মানে এইটা তো একটা বৃত্ত, তাই না? এই যে একটা বড় বৃত্তের ছোট অংশ আমরা কেটে নিয়েছি, বৃত্ত চাপ কাটছে। মানে এটা একটা বড় বৃত্ত ছিল, সেইখান থেকে কি করছি আমরা? ক্ষুদ্র একটা অংশকে কাইটে নিছি, মানে এরকম একটা কাইটে নিছি, তাই না? এই যে একটা কাইটে নিছি। তো কাইটে নেওয়ার পরে এই যে একটা বৃত্ত ছিল না এখানে, একটা বৃত্ত ছিল অলরেডি, আগে একটা বৃত্ত ছিল না এখানে, এরকম একটা কাল্পনিক বৃত্ত ছিল। এই যে বৃত্তটা ছিল, এই বৃত্তটার অবশ্যই একটা কেন্দ্র আছে। বৃত্তের ব্যাস কত? ডি। আর বৃত্তের তাহলে ব্যাসার্ধ আছে। তো এইখানে যে অংশটা, মানে আমাদের যে দর্পণটা আছে গলীয় দর্পণ, সেই গলীয় দর্পণটা যে বৃত্তের অংশ, সেই বৃত্তের ব্যাসার্ধকে আমরা বলি মূলত বক্রতার ব্যাসার্ধ, যেটাকে আমরা রেডিয়াস অফ কার্ভেচার বলি বা আর দ্বারা ডিনোট করি। কি দ্বারা ডিনোট করব? আর দ্বারা ডিনোট করব। তাহলে দেখো এই বৃত্তটা লেটসে এই বৃত্তের অংশ, তার মানে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? আর। তাহলে আরই হচ্ছে মূলত এখানে বক্রতার ব্যাসার্ধ। তাহলে আরই কি আমাদের বক্রতার ব্যাসার্ধ। আচ্ছা, এখন আরেকটা কথা আছে, সেটা হচ্ছে প্রধান ফোকাস। কি আছে? একটা প্রধান ফোকাস। প্রধান ফোকাসটা কি? প্রধান ফোকাসটা হচ্ছে গিয়ে কোনো একটা আলো প্রধান মেরুর সমান্তরালে যদি আপতিত করাও কোনো দর্পণে, মানে গলীয় দর্পণ হইতে হবে, কিন্তু কোনো গলীয় দর্পণে আপতিত করাইলে কিভাবে আপতিত করবো? কথা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। 3টা টার্মস বলবো, একটা কিন্তু অলরেডি বলতেছি। কি বলছি? যদি প্রধান মেরুর সমান্তরালে কোনো আলো ফেলো, তখন সেইটা কোনো একটা পয়েন্টকে কাট করে এরকম চলে যায়। কি করে? এরকম কাট করে চলে যায়। এখন কোনো একটা বস্তু, কোনো একটা আলোকবিন্দু যদি প্রধান অক্ষের সমান্তরালে ফেলা হয়, তবে ওই বিন্দুটা যে পয়েন্ট দিয়ে কাট করে চলে যায় সেই পয়েন্টটা কি বলে? তো মূলত প্রধান ফোকাস। কি বলে? প্রধান ফোকাস। আমি কথাটা মনে হয় এখনো ক্লিয়ার করতে পারিনি। জিনিসটা কি? এই আলোটা যখন তুমি এই জায়গায় দর্পণের উপর ফেলবা,
সেইটা এই প্রধান মেরুর যে কোনো একটা পয়েন্টকে কাট করে যাবে, মানে কাইটা চলে যাবে। এই পয়েন্টটা কি বলা হয় মূলত প্রধান ফোকাস। তোমরা মোবাইলের ক্যামেরা যখন ছবি তোলো অনেক সময় ডিএসএলআর বা হচ্ছে যাদের ক্যামেরা আছে তারা সময় দেখবা অনেক সময় জুম ইন জুম আউট করলে ফোকাস অনেক সময় থাকে না, ফোকাস চলে যায়। এই ফোকাস হচ্ছে মানে এমন একটা জিনিস বস্তুটাকে ক্লিয়ার করে তুলবে। তো এইটা হচ্ছে ফোকাস। এই ফোকাসের চারপাশ দিয়ে যদি কোনো আলোটা চলে যায় তখন মানে বস্তুটার সঠিকভাবে ক্লিয়ারলি দেখা যাবে না। তো বস্তুটা যদি ফোকাস দিয়েই চলে যায় তখনই বস্তুটা ক্লিয়ার দেখা যাবে। সেই জন্য বলে যে ফোকাস ঠিক করো, ক্যামেরা করার মানে ছবি তোলার সময় ফোকাস ঠিক করতে বলা হয়। তো এই বিন্দুটা হচ্ছে প্রধান ফোকাস। এখন একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা হচ্ছে গিয়ে এফ ইকুয়াল টু এই প্রধান ফোকাসকে এফ দ্বারা প্রকাশ করা হয়, আর এফ সমান হবে r/2। বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হবে ফোকাস দূরত্ব, মানে ফোকাস দূরত্ব কি হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তার মানে এইখান থেকে যদি আমি একটা রেখাটা নিই আর এখানে যদি আমরা মেরুবিন্দু ধরি, এইটা হচ্ছে এফ, আর এফ হবে এই যে টোটাল আরটা তার অর্ধেক। কি হবে আরটা, এফটা হবে টোটাল আর এর অর্ধেক। এটা নিয়ে আমাদের প্রমাণও আছে, পরে আমরা আলোচনা করব। তো কয়েকটা জিনিস আমরা কি কি শিখলাম, প্রধান মেরু বা প্রধান অক্ষ বলা হইতে পারে, একই জিনিস, হ্যাঁ সব কিছু কিন্তু এক। তো প্রধান অক্ষ আমরা বলতে পারি। তো প্রধান অক্ষ এখানে হচ্ছে গিয়ে আমাদের মেরুবিন্দু, তারপর হচ্ছে গিয়ে বক্রতার ব্যাসার্ধ, তারপর হচ্ছে প্রধান ফোকাস। এই কয়েকটা টার্মস কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি। ওকে, আচ্ছা এখন তোমাদের বলছিলাম যে বিম্ব কোথায় ক্রিয়েট হবে সেটা তুমি কিভাবে বুঝবা। তো এইটা বোঝার জন্য আচ্ছা এইটার একটা আমি যদি এইটা আঁকছি কিসে বলো তো, এটা হচ্ছে অবতলে আঁকছি। এখন যদি উত্তলে আঁকি তাহলে জিনিসটা কেমন হয় দেখো। এখন দেখো এই আলোটা কোন দিকে যাচ্ছে, আমি যেদিকে আছি সেই দিকে ফিরে আসতেছে না। তোমাদের আগেই বলছি কোনো একটা আলো যেখান থেকে আপতিত হইতেছে সেই দিকেই যদি ফিরে আসে, মানে আমি যেদিকে আছি সেই দিকে যদি আলোটা ফিরে আসে তখন সেটা বাস্তব বিম্ব হবে। তোমাদের কিন্তু পূর্বে বলছি বাস্তব বিম্ব তখনই হবে তুমি যেদিকে আসো আলোটা যদি সেই দিকে উৎপন্ন হয়, মানে বিম্বটা যদি সেই দিকে উৎপন্ন হয় সেটা কি বলবো আমরা বাস্তব বিম্ব। তাহলে বস্তুটা কিন্তু এই দিকে আসছে, তার মানে সেটা কিন্তু একটা বাস্তব বিম্ব হবে। এখন যদি আমি উত্তল দর্পণের কথায় আসি, উত্তল দর্পণটা এইরকম হবে না, জিনিসটা এইরকম হবে। এখন যদি প্রধান ফোকাস আমি এখান থেকে যদি কোনো একটা আলো এখান থেকে ফেলাই এই বস্তুর উপরে সমান্তরালে ফেলতেছি, কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে ফেলতেছি, তখন আলোটা প্রতিসৃত হয়ে যাবে। এটাকে অপসারী লেন্সও বলা হয়, অপসারী দর্পণও বলা হয়। মানে অপসারী বলতে বোঝায় অপসারিত হয়ে যায়, বাইরের দিকে ছিটকে যায়। তাহলে এটা বাইরের দিকে এরকম ছিটকে যায়, কি বলে এরকম বাইরের দিকে ছিটকে যায়, মনে আছে এটা বাইরের দিকে ছিটকে যাবে। এটা কিন্তু ভিতরের দিকে আসছিল, দেখছো এটা কিন্তু ভিতরের দিকে আসে কিন্তু এটা বাইরের দিকে ছিটকে যায়। তো এখন এই যে একটা বৃত্ত এখানে ছিল সেটার একটা বৃত্তের অংশ আছে, এখানে একটা বৃত্তের ব্যাসার্ধ আছে। এটা যদি যে বৃত্তের অংশ তার অর্ধেক হচ্ছে কি আর হবে এখানে। আরটাকে আমরা কি বলি বলো তো, কে বলতে পারবা? বক্রতার ব্যাসার্ধ বলি না, বক্রতার ব্যাসার্ধ। হ্যাঁ, তাহলে দেখো আলোটা পড়ছে কোথায় এইখানে। তাহলে এইটা আপতিত রশ্মি আপতিত হওয়ার পরে সেটা এই পথে ফিরে গেছে, অপসৃত হয়েছে, বাইরের দিকে চলে গেছে। বাইরের দিকে যদি চলে যায় বিম্বটা এইখানে কোনো এক জায়গায় উৎপন্ন হবে, মানে এই পয়েন্টে কাট করবে, মানে এটা আসছে বলে মনে হয়। মানে এই যে রেখাটা আমরা টানছি না, এইটাকে যদি পিছনের দিকে এক্সটেন্ড করি, মানে পিছনের দিকে আমি টাইনা নিই, এই পয়েন্টে কাট করে। কি করে? এই পয়েন্টে কাট করে। এই পয়েন্টে যদি কাট করে সেক্ষেত্রে এইটাই হবে মূলত প্রধান ফোকাস। এখন এইটা দেখো এটা কিন্তু বাইরের দিকে চলে যাইতেছে, এটা কারোর সাথে মিলবে না, মানে বিম্ব গঠন করা বাইরের দিকে সম্ভব না। তাহলে বিম্বটা গঠন করছে কোথায়? দর্পণের ভিতরে করছে না? দর্পণের ভিতরে যদি কোনো বিম্ব গঠন করে সেটাকে আমরা অবাস্তব প্রতিবিম্ব আমরা বলতে পারি। একটু আগে শিখে আসছি ভার্চুয়াল ইমেজ। তো যেহেতু বিম্বটা ভিতরে ক্রিয়েট হবে সেটা সেজন্য সবসময় মনে রাখবা উত্তল দর্পণে ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হইতে পারে। অনেক কেস আছে, পরে আলোচনা করব। আপাতত আজকে ক্লাসটা জাস্ট তোমাদের ধারণা দেওয়া কেমনে কি ঘটনা ঘটে। তো এইখানে হলো আমাদের প্রধান ফোকাস। তাহলে মানে ঘটনা ওই সেম, এফ সমান হচ্ছে কি r/2 হবে, ঘটনা ওই একই, ঠিক আছে, এটার কোনো ভিন্নতা নাই। এখান থেকে এফ আছে আর এখান থেকে যদি ই করো তাহলে এইটুকু হচ্ছে এফ। ওকে, আচ্ছা, তো এইভাবে হচ্ছে কি একটা জায়গায় বিম্বটা ক্রিয়েট হইতে পারে। এখন আমি তোমাদের তিনটা রশ্মির মাধ্যমে দেখা যাবে এক্স্যাক্ট বিম্বটা কোন জায়গায় ক্রিয়েট হবে। বিম্বটা কি বড় হবে নাকি ছোট হবে, আমরা 6 রুল শিখব নেক্সট ক্লাসে। আমি দেখাই তিনটা পদ্ধতি, তিনটা রেখাকে আমি চালনা করে যে কোনো একটা বস্তুর বিম্ব কিভাবে হবে সেটা আমরা বুঝতে পারবো। দেখাই তোমাদের প্রথমে।
লেটস সে আমি এটা অবতল দর্পণ ধরলাম, উত্তল দর্পণ আমি ধরতে পারি, কোনো সমস্যা নেই, আমার ইচ্ছা, মানে আমি ধরছি আর কি দেখানোর জন্য, সবগুলো দিয়ে মিলবে, সমস্যা নেই। এইখানে আমি একটা প্রধান অক্ষ আঁকলাম। এইখানে যদি কোনো একটা বস্তু থাকে, অবশ্যই এখানে কি থাকবে, এই বক্রতার কি আছে, একটা কেন্দ্র আছে না, যেটাকে আমরা আর কল্পনা করি না, এখান থেকে আর বলি না, আর বলি। আর এখানে একটা ফোকাস আছে এফ। তাহলে তোমাদের বলছিলাম কোন একটা, এটা একটা বস্তু, বস্তুর উচ্চতা হচ্ছে এখানে ধরো এল, ওকে। আচ্ছা, যখন বস্তুটা এই সমান্তরালে কোনো এক তলে আপতিত হবে, সমান্তরালে আপতিত করছি, তখন কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে কি না বলো তো, বলছি কিন্তু আগে। কোনো একটা আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, তখন সে ফোকাস দিয়ে সে অতিক্রম করবে, এটা হচ্ছে কথা। এখন আরেকটা কথা হচ্ছে, তিনটা কথা বলবো, একটা কিন্তু বলে ফেলছি, সমান্তরালে, অক্ষের সমান্তরালে, অক্ষের সমান্তরালে, সমান্তরালে, এইখানে গেল। 2 নাম্বার কন্ডিশন, আলোটা যদি বক্রতার ব্যাসার্ধ দিয়ে পাস করে, বক্রতার কেন্দ্র দিয়ে পাস করলে যাইতেছে না, দেখো বক্রতার কেন্দ্র দিয়ে পাস করছে, মানে আর দিয়ে বরাবর পাস করছে, আর দিয়ে পাস করলে সেটা তার পূর্বের পথে ফিরে আসবে, মানে কোনো দিকে সে আর ফিরে আসবে না, সে সরাসরি কোন দিকে যাবে, যে দিক থেকে আসছিল সেই দিকে চলে যাবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি নাকি পারি নাই? আলোটা যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, যেদিকে আলোটা পড়ছে তার ঠিক ওই দিকেই আবার পিছনের দিকে চলে যাবে, মানে কোনো দিকে আর হেলবে দুলবে না, মানে বাইরে যাবে না। কথা কি বোঝা গেছে? বক্রতার কেন্দ্র দিয়ে গেলে, কেন্দ্র দিয়ে গেলে, দুইটা কন্ডিশন শেষ। সর্বশেষ কন্ডিশন আমরা আজকে দেখার চেষ্টা করব। সর্বশেষ কথা হচ্ছে গিয়ে, বস্তুটা যদি ফোকাস দিয়ে যায়, কি দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, বস্তুটা ফোকাস দিয়ে যাবে, বস্তুটা ফোকাস দিয়ে যাবে। বস্তুটা যখন ফোকাস দিয়ে যাবে, তখন সে কি করবে বলতো, সে যে কাজটা করবে সেটা হচ্ছে সে সমান্তরালে চলে যাবে। মানে আগে করছি আমরা সমান্তরালে আলো ফেলছি, তখন ফোকাস দিয়ে যাইতো, এখন করছে ফোকাস দিয়ে গেলে সমান্তরালে চলে আসবে, মানে ভাইস ভার্সা, একটা একটার বিপরীত। আমি কি কথা বুঝাইতে পারছি? তিনটা কেস, একটা হচ্ছে ফোকাস দিয়ে গেলে, ফোকাস দিয়ে গেলে, তিনটা জিনিস কিন্তু বুঝাইছি। কি কি? কোনো একটা আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, তবে সে ফোকাস দিয়ে যাবে। প্রধান অক্ষের সমান্তরালে গেলে কি হবে, এটা ফোকাস দিয়ে যাবে, এটা আমি এখানে লিখে দিয়েছি, ফোকাস দিয়ে যাবে, ফোকাস, ফোকাস দিয়ে যাবে, ওকে। আর বক্রতার কেন্দ্র দিয়ে গেলে বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসবে, আর দিয়ে ফিরে আসবে। এটাকে সি দ্বারা কল্পনা করা হয়, ঠিক আছে, এটাকে সি দ্বারা কল্পনা হয়, সি দিয়ে যাবে, সি দিয়ে যাবে। আর যদি ফোকাস দিয়ে যায়, প্রধান অক্ষের সমান্তরালে দিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে দিয়ে পাস হবে, অক্ষের সমান্তরালে ডালে পাস হবে। তাহলে কি কি ঘটনা বলছি? আলোটা যদি প্রধান অক্ষের সমান্তরালে যদি আপতিত হয়, সেটা সে ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। যদি আলোটা আমি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত করি, সে বক্রতার কেন্দ্র দিয়েই সে প্রতিফলিত হবে। যদি আলোটা আমি ফোকাস দিয়ে প্রতিফলিত করি, প্রধান অক্ষের সমান্তরালে সে প্রতিফলিত হবে। তিনটা কেস বুঝছি? এখন বিম্বটা কোথায় ক্রিয়েট হবে? বিম্বটা ক্রিয়েট হবে এই তিনটা পয়েন্ট, যে পয়েন্টে মিলিত হবে ওইখানে বিম্বটা ক্রিয়েট হবে। তাহলে বিম্বটা কোথায়, দেখো প্রধান অক্ষের সাথে যদি কানেক্ট করো, তাহলে এইরকম হয় কি না? তাহলে দেখো এই পাশে ছিল এইরকম, এইরকম, আর এইখানে গিয়ে বিম্বটা হচ্ছে এইটুকু, তাই না? তাহলে দেখো কোনটা বড়, বাম পাশেরটা বড় নাকি ডান পাশেরটা বড়? এটা হচ্ছে বাম পাশে, এটা ডান পাশ, বাম পাশেরটা বড় না ডান পাশেরটা বড়? তাহলে বাম পাশেরটা বড়। তোমাদের আগে বলছি না, বিবর্ধন, ম্যাগনিফিকেশন একটা কথা আছে। তাহলে দেখো এখানে বিম্বটা কি খাটো হয়ে গেছে না আগের থেকে? এইটাই হচ্ছে বিবর্ধন ঘটছে এখানে, মানে বিম্ব খাটো হয়ে গেছে। কথা বুঝছো? তাহলে এখানে এল প্রাইমের যে ভ্যালু ছিল আর এল এর ভ্যালু, সেখানে সেটা অবশ্যই অনের থেকে ছোট হবে। কি হবে? অনের থেকে ছোট হবে। যদি এই বিম্বটা বড় হইতো, তখন কি হইতো? বিম্বটা এম এর ভ্যালু অনের থেকে বড় হয়ে যেত।
কথা কি ক্লিয়ার নাকি বুঝো নাই বলো তো, আমি না বুঝলে বলবা। আচ্ছা তাহলে বুঝলাম এটা কি নিয়ে কথা বলছি এখানে, বিবর্ধন নিয়ে কিন্তু অলরেডি কথাবার্তা চলে আসছে। এখন যদি আমি বলি বিম্বটা অবাস্তব, ছিলাম ভাই, এটা বুঝি নাই, ওই যে চিত্রটা আঁকাইছেন এটা বুঝি নাই, প্রথম থেকে একটু বুঝান। প্রথম থেকে না শেষ করি, তারপরে আমি আবার রিপিট করতেছি, ওকে? ওকে ভাই, ওকে ভাই। আচ্ছা, তো এখন আমাদের কথা ছিল যে তিনটা আমি কেস দেখাইছি, এই তিনটা কেস দিয়ে মারজান দেখো, তিনটা আমি কেস দেখাইছি, এই তিনটা কেস দিয়ে আমি বুঝাইছি বিম্বটা কোথায় উৎপন্ন হবে। এখন প্রথম বলছি অক্ষের সমান্তরালে যদি কোনো আলো ফেলো সেটা ফোকাস দিয়ে যাবে, এই যে ফোকাস দিয়ে গেছে। আবার যদি বক্রতার কেন্দ্র দিয়ে পাস করো সে বক্রতার কেন্দ্র দিয়ে পাস করবে। আবার যদি তুমি ফোকাস দিয়ে আপতিত করো সে প্রধান অক্ষের সমান্তরালে সে প্রতিফলিত হবে। এই তিনটা বস্তু যে পয়েন্টে মিলিত হবে সেইখানে বিম্বটা উৎপন্ন হবে। তো বিম্বটা দেখো এখানে আমরা বোঝার চেষ্টা করি যে বস্তুটা কি বিবর্ধিত মানে ছোট খাটো হয়েছে নাকি লম্বা হয়েছে এটা বোঝার চেষ্টা করব। বস্তুটা কি বাস্তব নাকি অবাস্তব সেটা বোঝার চেষ্টা করব। বস্তুটা কি উল্টা নাকি সিধা সেটা বোঝার চেষ্টা করব। এরকম কয়েকটা কেস আমি এখান থেকে বোঝার চেষ্টা করতেছি। প্রথমে আমি দেখতে পাচ্ছি যে এল এর থেকে এই যে এল প্রাইমের ভ্যালু কম, তার মানে বস্তুটা খাটো হয়ে গেছে, দেখছো খাটো হয়ে গেছে। আরেকটা দেখতে পারতেছি যে বস্তু যেদিকে আছে বিম্ব সেই দিকে উৎপন্ন হয়েছে, তার মানে সেটা বাস্তব বিম্ব হয়েছে। আরেকটা কেস আছে সেটা হচ্ছে বস্তু কি উল্টা না সিধা, সিধা বলতে বোঝায় সোজা, আর একটা হচ্ছে উল্টা। তোমরা দেখো বস্তুটার ডিরেকশন কোন দিকে ছিল, উপরের দিকে ছিল না, আর এইটা দেখো এই প্রধান অক্ষের সাথে কোন দিকে হয়েছে, নিচের দিকে হয়েছে না, তার মানে কি বিম্ব হবে বলতে পারবা, উল্টা বিম্ব হবে। তোমরা কি বুঝতে পারছো নাকি পারো নাই বলো তো? এই তিনটা জিনিস নিয়ে আমাদের কাজ হবে, বিবর্ধন কতটুকু হয়েছে, বাস্তব নাকি অবাস্তব, উল্টা নাকি সোজা। এইরকম অনেকগুলো কেস আমি নেক্সট ক্লাসে তোমাদের 6 রুলসের মাধ্যমে দেখাবো। বস্তুটাকে কাছে নিলে কি হবে, দূরে নিলে কি হবে, অবতল তো করলাম, উত্তলে যদি এই যে বস্তুটা যদি এই ফোকাসের ভিতরে জায়গায় যদি থাকে তখন বিম্বটা কোথায় উৎপন্ন হবে। এইরকম কয়েকটা কেস আছে যেটাকে আমরা বলি 6 রুল। হ্যাঁ, আলোর 6 রুল, এটা বুঝাইলে তোমরা আসলে কিন্তু ক্লিয়ার হইতে পারবা, যেটা তোমাদের বইতে নাই, বাট আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো আজকে ছিল মোটামুটি আমাদের বেসিক ধারণা, আমাদের বিম্ব কিভাবে উৎপন্ন হয়, বিম্বর ধারণা কিভাবে হয়, বা দর্পণের কি কি পার্টস আছে সেগুলো বোঝানোর চেষ্টা করলাম। তোমরা বুঝছো কিনা মোটামুটি সেটা আমাকে একটু বলো। কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে বলতে পারো। কোনো প্রবলেম আছে কি আজকের ক্লাসে, কোনো জায়গা থেকে বুঝে নাই? বলো। ওকে, তো পূর্বের যে ক্লাসে যেগুলো করাইছি সেগুলো একটু দেখবা, আর নেক্সট ক্লাস আমাদের আগামীকাল হবে, সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু টার্মস থাকবে, টপিক থাকবে যেগুলো পরীক্ষায় তোমাদের আসবে। তো আজকে এই পর্যন্তই নাকি? তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবাই সাথে, ওকে? ক্লাস কয়টার দিকে হবে? সেম তোমাদের রুটিন দেওয়া আছে, আমি অলরেডি বলছি তোমাদের রবি এবং সোমবারে বিকাল 3টার দিকে ক্লাস হবে, ঠিক আছে?